বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, চ্যানেলের হোস্ট। যারা প্রথমবারের জন্য এসেছেন তাদেরকে বলে রাখি, এটা একটা বই রিভিউয়ের এবং বই জগৎ সম্পর্কে যাবতীয় কিছু আলোচনা করার চ্যানেল। পুরনো কন্টেন্ট প্রচুর আছে, দেখতে পারেন। যে এই চ্যানেল পছন্দ হয় সাবস্ক্রাইব করতে পারেন। এবারে আমরা আজকের ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। যে কারণে আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে, আমাদের আরেকজন সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলকে একটা বই উপহার দিয়েছেন। উপহারের সংখ্যা বাড়ছে, এরপর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার নিজের কেনা বই আর চ্যানেলে উপহার পাওয়া বইয়ের সংখ্যা সেটা ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। যাই হোক, রিডিং ললিটা ইন তেহরান, এটা লিখেছে হচ্ছে আজার নাফিসি। বইটি আমাদের চ্যানেলকে উপহার দিয়েছে বৈদুর্য বসু। বৈদুর্যের সঙ্গে যারা আপনারা ফার্স্ট সাবস্ক্রাইবার মিটে এসেছিলেন শনিবার দিন 14 তারিখে, তাদের অনেকেরই পরিচয় হয়ে থাকবে। চমৎকার ছেলে এবং গিফট পাঠিয়েছে, নিজেও খুব ভালো ভালো বই পড়ে। তো বৈদুর্য, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা বই পাঠানোর জন্য। বইটা আমার বহুদিন ধরে পড়ার ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা এবারে পূর্ণ হবে এটাই বলা যায়। এবং বৈদুর্য, আশা করি তোমার এই যে চ্যানেলকে সাপোর্ট, এটা আশা করি ভবিষ্যতেও থাকবে। এই কথা বলে নিয়ে এবারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। সেটা হচ্ছে, এই ভিডিওটা আমাদের চ্যানেলের প্রথম সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য কিন্তু ভিডিও। যদি আপনারা তোমরা যদি আন্ডার এজ কেউ থেকে থাকো, একদম অল্প বয়স, এই ভিডিওটা না দেখাই ভালো। মেন্টাল হেলথের জন্য ডিস্টার্বিং হতে পারে। যদি প্রাপ্তবয়স্ক যারা দেখছেন, তারা যদি আশেপাশে কচিকাচাদের সঙ্গে বসে থাকেন, আমি রিকোয়েস্ট করব যে এমন একটা কিছু ব্যবস্থা করুন, ইয়ারফোন নিয়ে নিন, যাতে কচিকাচারা না শুনতে পায় বা তারা না দেখতে পায়। দেখাতে সমস্যা নেই, শোনাতে সমস্যা আছে। এই ওয়ার্নিংটা আমি অফিসিয়ালি দিয়ে দিলাম। এরপরে আমরা যে আলোচনার মধ্যে ঢুকবো সেখানে কিন্তু প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য কন্টেন্ট থাকবে, কারণ এটা জরুরি। আজকের যে ভিডিওটা, সেটাতে মূল যে বিষয়বস্তু সেটা আলোচনা করার জন্য এই ওয়ার্নিংটা আমি দিয়ে দিলাম। নেক্সট সেকশনে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট আলোচনা করছি। আরেকবার বলে নিই, এইবার থেকে প্রাপ্তবয়স্কদের জন্য আলোচনা শুরু হচ্ছে। শিশু কিশোর কিশোরীদের থেকে দূরে সরে যান, ঠিক আছে? এই যে রিডিং ললিটা ইন তেহরান, এই বইটা আমরা গিফট পেলাম, কিন্তু এই বইটা আমরা এখন পড়তে পারবো না। তার কারণ হচ্ছে যে, ললিটা বলে যে বইটা, সেই বইটা যদি না পড়া থাকে, তাহলে রিডিং ললিটাটা পড়ার কোনো মানে হয় না। উড নট মেক এনি সেন্স। সেই জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ললিটা নামক বইটার কাছে। ভ্লাদিমির নবকভের লেখা ললিটা এই মুহূর্তে বিখ্যাত এবং ক্লাসিক উপন্যাস হিসেবে ধরা হয়, কিন্তু এর বিষয়বস্তু ভীষণই প্রবলেমেটিক এবং ডিস্টার্বিং, এবং এটাই বলতে পারি। তার আগে একটু বেসিক জিনিসগুলো বলে দিই। ভ্লাদিমির নবকভ ছিলেন হচ্ছে একজন রাশিয়ান আমেরিকান নভেলিস্ট। তিনি ললিটা নামক বইটা যখন এই প্লটটা তার মাথায় এসেছিল, উনি তখন আমেরিকায় ছিলেন। উনি তখন ইংল্যান্ডে ছিলেন মোস্ট প্রবাবলি, কিন্তু উনি বুঝতে পেরেছিলেন যে ইউএসএ বা ইউকেতে এই বইটা লিখে মানে এটা প্রকাশ করতে গেলে, প্রথম কথা হয়তো প্রকাশ হবে না, দ্বিতীয় কথা হচ্ছে প্রকাশ যদি হয়ও, তারপরে একটা ম্যাসিভ ব্যাকল্যাশ তৈরি হবে। উনি তখন কী করেন, ফ্রান্সের প্যারিসে চলে যান এবং সেখানে 1955-এ 1955 সালে এই বইটি তিনি সেখানে ছাপান। প্রথমে সেখানে বার করেন এবং তারপর অন্যান্য দেশে সেটা ছড়িয়ে পড়ে। এই বইয়ের বিষয়বস্তুটা কি? বিষয়বস্তুটা খুব খুব প্রবলেমেটিক। সেটা হচ্ছে, এই বইয়ের যে প্রোটাগনিস্ট, একজন ফ্রেঞ্চ প্রফেসর, একজন ফ্রেঞ্চ প্রফেসর, যার নাম হচ্ছে ফ্রান্সের লিটারেচার প্রফেসর। তার ছদ্মনাম, যে প্রোটাগনিস্ট লিখছে, প্রোটাগনিস্টই নিজের ছদ্মনাম দিয়েছে হাম্বার্ট। এই হাম্বার্ট, যার বয়স 36-37 বছর বয়স, সে 12 বছর বয়সী একটি মেয়ের প্রেমে পড়েন বলার থেকে শারীরিক আকর্ষণে পড়েন বলাটা হয়তো বেশি ভালো হবে। এবং তিনি যে কোনো রকমভাবে সেই 12 বছর বয়সী বালিকা আর কি, তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চান আর কি। তিনি ভাবছেন যে তিনি তার প্রেমে পড়েছেন, কিন্তু হয়তো জিনিসটা লাভ নয়, লাস্ট, যৌন আকাঙ্ক্ষা। এবার এই 36-37 বছরের পুরুষের 12 বছরের বালিকার প্রতি যৌন আকাঙ্ক্ষা, তাকে সে সেক্সুয়ালাইজ করছে। যদি সে ভালোবেসে থাকে তাকে, সেই বালিকাকে, তাহলেও সে তাকে সেক্সুয়ালাইজ করছে। এইটা ডিরেক্টলি, এটাকে বলা হয় হচ্ছে পেডোফিলিয়া। পেডোফিলিয়া জিনিসটা কি? পেডোফিলিয়া হচ্ছে প্রি টিন, মানে প্রি টিন নয়, টিনই আর কি,
বালিকা বা কিশোরী এই ধরনের মেয়েদের প্রতি কারোর যদি যৌন আকর্ষণ থাকে এবং তার বয়স যদি সেই বালিকা বা কিশোরীর থেকে অন্তত 20 বছরের বেশি হয়, তাহলে সেটাকে বলা হয় পিডোফিলিয়া, যেটা একটা ঘৃণ্য অপরাধ। এবার এই পিডোফিলিয়ার জন্ম দেয় হচ্ছে এই ললিটার, এই হাম্বার্টের ললিটার প্রতি যে একটা ভয়ানক অবসেশন আর কি। এখানে নামকরণটা বলে দিই, মেয়েটার নাম হচ্ছে, বালিকাটির নাম হচ্ছে ডলোরাস হেজ। এবার এই ডলোরাসের স্প্যানিশ শর্ট ফর্ম হচ্ছে ললিটা, সেটাই হচ্ছে ব্যাপার। এবং এই ললিটাকে তিনি ইংরাজিতে আখ্যা দেন হচ্ছে নিমফেট বলে। নিমফ মানে হচ্ছে ওই স্বর্গের পরি বা ওই ধরনের কিছু একটা, নিমফেট মানে তার ছোট সংস্করণ আর কি। অর্থাৎ একদম বালিকাকে সেক্সুয়ালাইজ করা। এই থিমটা খুব মারাত্মক, খুব কন্ট্রোভার্সিয়াল থিম। এই থিমের উপরে বই পড়ে ফেলাটাই ডিফিকাল্ট আর কি, যে কারণে সারা পৃথিবীতে ললিটা ক্রিটিসাইজ হয়েছে। এই বইটা ফ্রান্স, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, অস্ট্রিয়া, সাউথ আফ্রিকাতে বিভিন্ন সময় ব্যান হয়েছে। ইউএসএতে কখনো ব্যান হয়নি, কিন্তু ইউএসএতে এটা হেভিলি ক্রিটিসাইজড হয়েছে। তো সেই ব্যাপারগুলো আছে। এটা হচ্ছে একদম প্রথম দিকে। তারপরে যেরকম সময় গেছে, কিছু পাঠক মানে একদম ওচা দরের আর কি, ভালো দরের পাঠক আর কি, যারা সাহস করে উপন্যাসটা পড়েছেন, সাহস করে শব্দটাই ব্যবহার করলাম কারণ এই উপন্যাস পড়তে সাহস লাগে আর কি, সাহস করে এই উপন্যাসটা পড়ে তারা আবিষ্কার করেছেন যে এর লিটারারি ভ্যালু মারাত্মক। অর্থাৎ যে ভাষায় এই উপন্যাসটা লেখা হয়েছে তার মধ্যে লিটারারি ভ্যালু প্রচণ্ড আছে, লিটারারি ওয়ার্কস আছে, এত সুন্দরভাবে লিখেছেন আর কি নবকভ, যে সেটা কিন্তু ওই সময়ের সঙ্গে চলতে চলতে শুধুমাত্র একটা পিডোফিলিক কন্টেন্ট, একটা খুবই নোংরা কন্টেন্ট আর কি, সেই জিনিসটা কিন্তু সময়ের সাথে সাথে সেই বাধাগুলো টপকে গিয়ে এখন একটা ক্লাসিক লিটারেচারের ভূমিকা জায়গা নিয়েছে আর কি। আমি এখন এই বইটা পড়িনি আর কি, আমি কিনেছি 3-4 বছর হলো, কিন্তু আমি এখনও সাহস করে পড়ে উঠতে পারিনি। কেন? এক তো ভায়োলেন্স এগেনস্ট উইমেনের ওই ইস্যুতে আমি কাজ করি। আমি নিজে প্রচুর সেক্সুয়াল ভায়োলেন্সের কেসে অ্যাক্টিভলি ব্যাপারটা থামিয়েছি, পুলিশদের দিয়ে ধরিয়ে দিয়েছি, পিডোফিলিক কেসে প্রচুর অ্যাক্টিভ ভূমিকা নিয়েছি। এবার আমি নিজে ভায়োলেন্স অন উইমেনের এই ইস্যুতে কাজ করে, সেক্সুয়াল ভায়োলেন্সের এগেনস্টে, পিডোফিলিয়ার এগেনস্টে কাজ করে, এবার সেই বিষয়ের উপরে সাহিত্য রস খুঁজে বার করার জন্য এই বইটা যে আমাকে পড়তে হবে, এই জিনিসটা আমাকে বারবার আটকে দিয়েছে। আমি কিন্তু যেহেতু ওয়ার্ল্ড লিটারেচার পড়ি, বিশ্ব সাহিত্য পড়ি, উদার মনের মানুষ বলেই নিজেকে বলি আর কি, কোনো কিছু পড়তেই আমার আটকায় না। পড়ার পরে কোনোটা পছন্দ হতে পারে, কোনোটা অপছন্দ হতে পারে, সেই সমস্ত আমি আমার কমফর্ট জোন থেকে বেরোতে জানি। আমি কিন্তু কুয়োর ব্যাঙের মতন আমার কন্ডিশন একেবারেই নয়। সারা পৃথিবীর লিটারারি ওয়ার্ল্ডে কী থিমে লেখা হয় সব থিমই আমি জানি, পড়ি, কোনোটা এমনি পছন্দ হয়, কোনোটা পছন্দ হয় না। কিন্তু এই বইটা পড়তে আমি ভয় পেয়ে আছি আর কি। তার একটা কারণ হচ্ছে যে যেটা আমার বই পড়ার ক্ষেত্রে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে আমার ইমাজিনেশন স্ট্রং। এবার স্ট্রং ইমাজিনেশন হওয়ার জন্য বিভিন্ন বই পড়ে তার থেকে আই গেট মোর আউট অফ দেম, আই এম বিং এবল টু গেট মোর আউট অফ দেম। কিন্তু এই কল্পনা শক্তিটাই এই বইটা পড়ার ক্ষেত্রে আমার কাছে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। তার কারণ একটা 36-37 বছরের পুরুষ একটা 12 বছরের বালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করছে, এটা আমি ওই কল্পনাটা করতে চাইছি না আর কি। এবং এই যে ছবিটা দেওয়া রয়েছে, এও ওই 12 বছরেরই বালিকা আর কি। এই ছবি দিয়ে বইটাও আমি কিনতে চাইনি আমি কোনো পিকচারাইজেশন চাইছিলাম না, বাট এটাই অ্যাভেলেবল ছিল, এটা আমি নিয়ে নিয়েছিলাম। তো একদম তো এইটাই ব্যাপার আর কি, এর বেশি আর কিছু বলার নেই। খুবই রিপালসিভ থিমটা আমার কাছে, বাট সবাই যখন বলে বা বেশিরভাগ মানুষ যখন বলে যে লিটারারি ভ্যালু অসাধারণ, পড়ে আমি দেখবো, এটা শেষ একবার কমফর্ট জোন থেকে বেরোতে হবে। পড়ে দেখবো এই কারণেই, কারণ এটা না পড়লে এটা অ্যাকচুয়ালি কতটা খারাপ, নাকি এর কোনো রিডিমিং কোয়ালিটিস আছে, নাকি এর মধ্যে এমন কোয়ালিটিস আছে যে জিনিসটা আলটিমেটলি গিয়ে কোথাও একটা মনে হয় ঠিক আছে চলতে পারে, এরকম কি মনে হওয়া সম্ভব নাকি আদৌ? এবং এর মধ্যে যে লিটারারি ভ্যালু আছে বলে অনেকেই বলেন, তারা সত্যি বলছেন নাকি তারা মিসইন্টারপ্রিট করছেন, সেইটা বোঝার জন্যই এটা পড়া দরকার। তো পড়বো, ললিটা পড়বো, বাট পড়তে কষ্ট হবে আর কি, এটুকু বলতে পারি। আমি একটু ভয়ে আছি এই বইটা পড়বো,
অ্যাট দ্য প্রসপেক্ট অফ রিডিং দ্য বুক আমি একটু ফিয়ারফুল, বাট দেখতে হবে কি হয় সেটা। আপনারা কেউ ললিটা পড়েছেন কিনা জানাবেন। এবং পার্টিকুলারলি এখানে গল্পটা যেভাবে এগিয়েছে, গল্পের আমি জিসটা জানি, এর গল্প হয়তো অনেকেই জানেন বা জানেন না, নট রিয়েলি এ স্পয়লার। এই ললিটার মায়ের সঙ্গে হাম্বাট একটা সোকল্ড প্রেমের সম্পর্ক স্থাপন করেন এবং তার মাকে বিয়ে করেন। এবার তার সেই ললিটার মা যখন মারা যায় তখন ললিটার বয়স হচ্ছে 12। তারপরে ললিটাকে এই হাম্বাট সিডিউস করে, বলে যে ভালোবাসি তোমাকে, বাট 36-37 বছরের পরিণত বয়সের পুরুষের 12 বছরের বালিকার প্রতি ভালোবাসা ব্যাপারটা আজকের যুগে অন্তত নেওয়া মুশকিল। এসব জিনিস যে কখনো ছিল না তা নয়, সেটা একেবারেই নয়, ছিল অবশ্যই। আমরা আগে আমাদের এখানে কুলীন প্রথা ছিল, সেখানে আরও এক্সট্রিম ছিল ব্যাপারটা। 50, 55, 60 বছরের মানুষের সঙ্গে 12-13 বছরের বালিকার বিয়ে দেওয়া হতো। এবার ব্যাপারটা হচ্ছে সেটা বিয়ে দেওয়া হতো, যদিও সেটা জাস্টিফাইড নয়, একেবারেই জাস্টিফাইড নয়, বিয়ে হলেই সব কিছু জাস্টিফাইড হয়ে যায় না, বাট স্টিল হতো। জিনিসগুলো যে হতো না তা নয়, কিন্তু সেটার মধ্যে তার একটা কনসেন্ট ছিল। একটা বিয়ে বলে আপাতত একটা মানে সুন্দর পরিবেশ তৈরি করা হতো। এখানে সেই জিনিস, সেই বেসিক শিলটাও নেই আর কি, জাস্ট আউটরাইট সিডাকশান আর কি। সেটাই আপনারা বাকিটা জাজ করতে পারবেন। আমি বলতে গিয়ে যথেষ্ট অস্বস্তিতে আছি, বাট পড়ে দেখবো, ডেফিনেটলি পড়বো আমি এটা। এবং এটা পড়ার পরে তারপরেই আমি রিডিং ললিটা ইন তেহরান পড়বো। এবারে আসি এই বইটার কথা। আচ্ছা, ললিটার কথা আর একটা অ্যানেকডোট বলে দিই। একদম যখন ছোটো ছিলাম, মনে হয় 9-10-এ পড়ি, তখন মৌসুমী প্রকাশনী থেকে ললিটার বাংলা অনুবাদ বেরিয়েছিল। কিন্তু সেই সময় দেখেছিলাম প্রথমবারের জন্য, তখন আপনার ময়দানে বইমেলা হতো, লোকজন সব, এমনি তো আমাদের বেশিরভাগ পুরুষ বাঙালির মধ্যে, সবাই নয় ডেফিনেটলি, কিন্তু একটা অংশ আছে যারা পুরোপুরি সেক্স স্টার্ভড আর কি, যেখানে সেক্সুয়াল কন্টেন্ট পায় সেখানেই দৌড়ায়। তো সেখানে মৌসুমী প্রকাশনী থেকে বেরও করা হয়েছিল সেরকম একটা কভার দিয়ে, না জানি কী হচ্ছে। আই এম শিওর যে কেউই এর মধ্যে কোনো লিটারারি ভ্যালু আছে কিনা সেটা খুঁজতে যায়নি, খুঁজতে গেছিলো অন্য জিনিস। তো সেই একটা খারাপ অভিজ্ঞতাও আছে অল্প বয়সের। এই বইটা পেঙ্গুইনের বই। এই বইটা 357 পাতার বই, 361, সরি। এটার দাম 350 টাকা দাম। তো এই হচ্ছে ব্যাপার, বাদ বাকি আর কিছু জানার দরকার নেই। এই এবারে আসি রিডিং ললিটা ইন তেহরান। এটা যেরকম বললাম যে এটা হচ্ছে আসিফ নাফিসির লেখা, আজার নাফিসি, তার ভদ্রমহিলার লেখা, ভদ্রমহিলার ছবি পিছনে রয়েছে, রাইট। এই বইটার আগে টেকনিক্যাল ডিটেলসগুলো দিয়ে দিই। এটাও পেঙ্গুইনের বই। এটার দাম হচ্ছে 600 টাকা। এটা নাম্বার অফ পেজেস হচ্ছে 347, রাইট। এই বইটা 2003 সালে লেখা বই। এটা কিন্তু একটা মেমোয়ার, দিস ইজ নট এ ফিকশন। এটা উপন্যাস নয়, এটা একটা মেমোয়ার। 2003 সালে লেখা। প্রফেসর আজাদ নাফিসি হচ্ছেন একজন প্রফেসর। তো নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার লিস্টে এটা 100 সপ্তাহের বেশি ধরে এই বইটা ছিল নিউ ইয়র্ক বেস্টসেলার লিস্টে, নিউ ইয়র্ক টাইমসের। এই বইটা 32টি ভাষায় অনুবাদ হয়েছে আর কি এখনো পর্যন্ত। তো এটার প্লটটা হচ্ছে, এটা হচ্ছে একটা মেমোয়ার। আজার নাফিসি তিনি ইরানে ফিরে আসেন 1978-81 এই সময় ওখানে একটা রিভলিউশন হচ্ছিল। তারপরে তিনি ওখানে ইরান ইরাক ওয়ার দেখেছেন। এরপরে সেই সময়ে আরও বেশ কিছু ওখানে পেট্রিয়ার্কাল খুব সোসাইটি, সেখানে বেশ কিছু নারীদের বিরুদ্ধে ভেদাভেদমূলক আচরণ দেখেছেন সরকারি তরফে বা সমাজের মধ্যে। সেইখান থেকে একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট হিসাবে উনি একটা বুক ক্লাব তৈরি করেন, মানে বই পড়ার একটা ক্লাব, যেটা আমাদের বই ক্লাবই করে একটা বুক ক্লাব এই বছর মনে হবে না, পরের বছর হবে আর কি। তো সেই বুক ক্লাব তৈরি করেন এবং তার যে ফিমেল স্টুডেন্টস, মেয়ে স্টুডেন্ট যারা ছিল, তাদেরকে তিনি ওই বুক ক্লাবে আহ্বান জানান এবং তারা স্বতঃস্ফূর্তভাবে সেখানে আসেন। এবং তাদের মানে মেয়ে বা মহিলাদের সেই সময় ইরানে কি অবস্থা ছিল এবং পশ্চিম দেশগুলোতে, যে দেশগুলো আরও অনেক বেশি উন্নত বা লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ইত্যাদি বিষয়ে আরও বেশি অনেকটা এগিয়ে ছিল, নারী স্বাধীনতায় অনেকটা এগিয়ে ছিল, সেখানে তারা কী ধরনের স্বাধীনতা
পায় সেই সময়টাতে ওয়েস্টার্ন কান্ট্রিজে, এবং ইরানে কী আছে তার কম্প্যারিজনের জন্য তারা কিছু ওয়েস্টার্ন ক্লাসিক্স পড়তে শুরু করেন। বিশেষত যে বইগুলো একটু বিতর্কিত, তারা দেখেন যে নারীদের কী অবস্থা সেখানে বা এখানেও বা কী অবস্থা, সেখানে বেশ কিছু বই তারা পড়েন, বেশ কিছু ওয়েস্টার্ন লিটারেচার পড়েন। ললিতা ছিল তার মধ্যে একটা, এবং সেই ললিতা তেহরানের মতন একটা পেট্রিয়ার্কাল জায়গায়, ললিতার মতন একটা আপাত গোলমেলে বই, আপাত শব্দটা বললাম তার কারণ আমি পড়িনি, আমি যা শুনেছি তাতেই আমার একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। যাই হোক, আপাত একটা ললিতার মতন গোলমেলে বই, ইরানে পড়ার কী অভিজ্ঞতা সেই মেমোয়ারটাই তিনি লিখেছেন, এবং তিনি নিজে পড়েছেন, তার ছাত্রী মানে স্টুডেন্ট যারা ছিলেন, মেয়ে স্টুডেন্ট, তারা পড়েছে, কী অভিজ্ঞতা সেটা নিয়েই হচ্ছে এই বইটা। তো এটা বললাম এই কারণেই যে যদিও বৈদুর্য আমাদের রিডিং ললিতা ইন তেহরান দিয়েছে, বাট আমার মনে হয় না যে ললিতা আগে না পড়ে এই বইটা আগে পড়ে ফেলার কোনো মানে আছে। তাহলে মেন যে থিম, বিদ্রোহটা কিসের বিরুদ্ধে, ললিতার মধ্যে এমন কি আছে, আমি যেহেতু নিজে পড়িনি আমি বারবার বলছি যে আমি বলতে পারবো না যে এটা কী পরিস্থিতি, কতটা লিটারারি ভ্যালু আছে, সব কিছু জাস্টিফাই হয় কি হয় না, তো সেগুলো বলতে পারবো না, বাট পড়বো, দুটোই পরপর পড়বো, তখন রিভিউ তো অবশ্যই হবে, দেখা যাক কী হয়। আপনারা কেউ কি ললিতা পড়েছেন, বা রিডিং ললিতা ইন তেহরান এগুলো কি পড়েছেন, বা কোনো ধারণা আছে থাকলে বলতে পারেন কমেন্ট বক্সে, যেরকম আপনারা মন্তব্য করতে থাকেন। তো এই আজকে মোটামুটি এটাই। বৈদুর্য, তোমাকে আরেকবার থ্যাঙ্কস। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালোভাবে পড়তে থাকুন।